ওকে, দেখো যে আমি তোমাদের গ্রুপে অলরেডি শেয়ার দিয়েছি। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? একটু আওয়াজ করো তো। জি স্যার, শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আচ্ছা, ওকে, আমি তাহলে ধরে নিচ্ছি যে সবাই শুনতে পাচ্ছ। ক্লাস রেকর্ডিং হচ্ছে, যদিও এখন আসছো 5 জন। রেকর্ডিং হচ্ছে, যারা এখন নাই ক্লাসে তারাও পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিওটা দেখে নেবে। আসলে আহ, আমি একেবারে গ্রামের বাড়ি থেকে ক্লাসগুলো নিচ্ছি, যার জন্য আমার এখানে আহ, মানে একটু বৃষ্টি হলেই নেটের সমস্যা হয়, এটা সেটা অনেক কিছুই। আর এইদিকে ব্রডব্যান্ডের কানেকশন মানে সোনার হরিণ, এটা এই আছে এই নাই এরকম অবস্থা। তারপরেও আলহামদুলিল্লাহ আমি ভালো একটা নেট পেয়েছি, তো সেটা ইউজ করছি। নেটের সমস্যা নেই, যেটা হয় যে ইলেকট্রিসিটি চলে যায় এটা। আর হয়তো 15 তারিখের পরে আমি আবার আমার যে অফিস ওপেন হবে, তখন হয়তো বা শহরে যাব, সেখান থেকে তখন আরো ভালো ইয়ে করতে পারবো। তো যাই হোক, আজকে দেখো আমি তোমাদের ক্লাসে শেয়ার দিয়েছি। ক্লাস কোন টপিকের উপরে নেব সেটা হচ্ছে টু এ স্কাইলার্ক। এটা একটা কবিতা, এটা পার্সি বিশি শেলির কবিতা। এটা তোমাদের সিলেবাসে রয়েছে। সিলেবাসে এটার সাথে সাথে পার্সি বিশি শেলির আরেকটা কবিতা রয়েছে, সেটা হচ্ছে অ্যাডোনাইস। সো ওই কবিতা এবং এই দুইটা কবিতা তোমাদের রয়েছে। আর আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমার ছেলে, ও ছোট, 8-9 মাস বয়স, ও খুব কান্নাকাটি করতেছে। তো তোমরা সাউন্ডটাকে একটু পজিটিভলি নিও। আচ্ছা, দেখো, সো এই যে আমরা এই প্রশ্ন বলছে, কবিতাটাই আজকে পড়বো। এইখানে দেখো, পার্সিবিসি শেলি সম্পর্কে আমরা শুরুতে একটু, এই যেখানে আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তোমরা এটা পড়ে নিতে পারবে। তবে আমি এক কথাই যেটা বলবো সেটা হচ্ছে যে পার্সিবিসি শেলি হচ্ছে ইংলিশ লিটারেচারের বিদ্রোহী কবি। বাংলাতে যেমন আমরা জানি হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক ইংলিশে পার্সিবিসি শেলি হচ্ছে ওদের বিদ্রোহী কবি। এটুকুই জেনে রাখো। আর বাকি কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যুবরণ করেছে, এগুলা অত ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসে না কখনোই। যে অমুক কবি, ও কবির বাবার নাম কি, কবির দাদার নাম কি, এগুলো কোথাও কখনো আসে না। তো এইখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি বিদ্রোহী কবি ছিলেন সেই সময়টাতে, এবং তিনি হচ্ছে অক্সফোর্ডে লেখাপড়া করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, অ্যাথিস্ট নামে একটা রাইটিং আছে, এই রাইটিংটা লিখেছেন হচ্ছে এই পার্সিবিসি শেলি। এদেরকে এখানে দিয়েছে যে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম। এই জিনিসটা, এই বইটা অনেক ইম্পর্টেন্ট বা অনেক বিখ্যাত। সো এইটা সম্পর্কে অনেক সময় তোমাদেরকে বিভিন্ন জায়গায় জানতে চাইতে পারে, বিশেষ করে যখন তোমরা ভাইভা দিবে সেই ভাইভাগুলোতে, যে দ্য নেসেসিটি অফ অ্যাথিজম কে লিখেছে। তো তখন তোমরা নিঃসন্দেহে এখানে বলে দিবে হচ্ছে পার্সিবিসি শেলি। পার্সিবিসি শেলির আরও একটা খুব চমৎকার সনেট আছে, যেটা ফার্স্ট ইয়ারে তোমাদের তোমাদের মনে হয় নেই, আগে ছিল। সেটা হচ্ছে ওজিমান্দিয়াস, এই মিশরের ফারাওদেরকে নিয়ে ওইটা লেখা। এবং ওজিমান্দিয়াস ওইটা একটা খুব চমৎকার একটা সনেট। তো ওইটা এর লেখা। তো তোমাদেরকে বিভিন্ন জায়গায় হয়তো কোশ্চেন করতে পারে যে ওজিমান্দিয়াস কে লিখেছে, বা দ্য নেসেসিটি অফ অ্যাথিজম কে লিখেছে। আরেকটা বিষয় হলো যে অ্যাডোনাইস কে লিখেছে, এটা তো তোমরা জানোই। আর আহ, এইখানে তার মৃত্যুর কাহিনীটা দেয়া আছে কিনা, সে সম্ভবত ইয়েতে মারা গিয়েছিল, নৌকাডুবিতে। আচ্ছা, তার মৃত্যুর ব্যাপারটা এখানে দেয়া আছে কিনা। ওকে। স্যার, একটা বইয়ে পড়ছিলাম উনি একটা লেখকের সাথে দেখা করতে গিয়ে তার নেটের খুব বাজে অবস্থা, তোমার কথাটা আমি ক্লিয়ার শুনতে পাইনি। আচ্ছা, আর কেউই নাই জয়েন করার মতো? ওকে, চলো আমরা ক্লাসটা ছোট করব, খুব বেশি বড় করব না। আমরা শেলি সম্পর্কে যতটুকু জানলাম এটুকু জানলেই হবে।
আসলে অত বেশি জানার দরকারও হয় না, আসে নাই, বা কবিদের সম্পর্কে যে অত বেশি লিখতে হয় এরকমটা না। তো দেখো আমরা এখানে স্কাইলার্ক যে কবিতাটা সেটা পড়ব। আমি গতদিনে আমরা যে কবিতাটা পড়েছিলাম ওই ইয়ের উপরে, জন কিটসের ওড টু নাইটিঙ্গেল যে কবিতাটা পড়েছিলাম, ওইখানে আমরা বলেছিলাম যে নাইটিঙ্গেল একটি পাখি, এবং সেই পাখি হচ্ছে, সে পাখি সম্পর্কে তিনি লিখেছেন, পাখিকে অ্যাড্রেস করে ওড টু এইভাবে। আর এখানে টু এ স্কাইলার্ক, স্কাইলার্ক এটাও একটা পাখি, এবং ওড টু এ স্কাইলার্ক মানে এর এই যে টু এ স্কাইলার্কের আগে একটা ওড শব্দটা তোমরা যদি নিজে মনে মনে লাগিয়ে নাও, তাহলে কিন্তু এই কবিতাটার নাম এটাই, যে ওড টু এ স্কাইলার্ক। অর্থাৎ ওইখানে যেমন জন কিটস নাইটিঙ্গেল পাখিকে সম্বোধন করে অনেক কথা বলেছেন, এখানে আমরা এই স্কাইলার্ক পাখিকে সম্বোধন করে কথা বলতে দেখব হচ্ছে আমাদের এখানকার যে কবি শেলি তাকে। তো চলো দেখি এখানে তিনি কি বলছেন। এখানে বলছেন যে হেইল টু দি ব্লিড স্পিরিট বাট দাও নেভার ওয়ার, এখানে ওয়ার বলতে ওয়ার, that from heaven or near it pourest thy full heart in profuse strains of unpremeditated art। আচ্ছা এবার দেখো, হেইল টু দি অর্থাৎ কবির সামনে একটা পাখি আছে। কবি হয়তো সেটাকে দেখছেন কি দেখছেন এটা আমরা পরে জানবো। কবি একটা পাখিকে দেখছেন, বা কবির সামনে একটা পাখি আছে, বা তিনি একটা পাখির গান শুনছেন। তো এরকম অবস্থায় তিনি পাখিটাকে একটু অভিবাদন বা অভ্যর্থনা জানাচ্ছেন। হেইল টু দি মানে তোমাকে অভ্যর্থনা, তোমাকে ওয়েলকাম। ব্লিড স্পিরিট, ব্লিড স্পিরিট বলতে প্রফুল্ল, আনন্দিত, বা খুবই ফুরফুরে মেজাজে আছে এরকম একটা স্পিরিটকে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন। এই স্পিরিটটাই হচ্ছে ওই স্কাইলার্ক। স্কাইলার্ক যে পাখি সেটাকে বলা হচ্ছে এখানে ব্লিড স্পিরিট। অর্থাৎ হে প্রফুল্ল আত্মা বা হে প্রফুল্ল চিত্ত, তোমাকে অভিবাদন, তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, তোমাকে ওয়েলকাম। বার্ড দাও নেভার ওয়ার, তুমি কখনোই পাখি ছিলে না। কেমন পাখি? দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, যেই পাখিটা আকাশ থেকে অথবা নিয়ার ইট অথবা এর কোনো কাছাকাছি একটা জায়গা থেকে পোরেস্ট দাই ফুল হার্ট, যে পোর করে অর্থাৎ বর্ষণ করে, ফুল হার্ট। ফুল হার্ট বলতে গান, মানে গান গাচ্ছে সে পূর্ণ হৃদয় দিয়ে, এবং সেই গানটা বর্ষিত হচ্ছে আকাশ থেকে অথবা আকাশের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে। তো বলছে তুমি পাখি ছিলে না কখনোই, তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, তুমি কখনো পাখি ছিলে না। যে পাখিটা আকাশের কাছ থেকে বা আকাশ থেকে তার পূর্ণ গলায় গান গাচ্ছে, এরকম পাখি তুমি ছিলে না। আবার বলছে যে ফুল হার্ট ইন প্রফিউজ স্টেইন, বলছে অজস্র ধারায় স্বতঃস্ফূর্তভাবে, আনপ্রিমেডিটেটেড আর্ট বলতে স্বতঃস্ফূর্ত কায়দায় বা কৌশলে, তুমি অজস্র ধারায় তোমার যে প্রোফাউন্ড যে প্রফিউজ মানে অজস্র আর কি। তো বলছে অজস্র ধারায় যে তুমি তোমার ফুল থ্রোটেড বা তুমি তোমার ফুল হার্টেড যে হার্টটাকে যে বর্ষণ করছো, বা তুমি তোমার যে গানটা গাচ্ছ সেটার কথা বলছে। মানে এক কথায় প্রথমে বলছে যে তোমাকে অভিবাদন হে স্পিরিট, এরপরের কথাগুলো জাস্ট ওই স্পিরিট সম্পর্কেই, ওই পাখি সম্পর্কেই। তো এই পরের কথাগুলো কি বলছে, যে তুমি আসলে কখনোই পাখি ছিলে না, তুমি আকাশের কাছাকাছি বা আকাশ থেকে তুমি তোমার স্বতঃস্ফূর্ততার সহিত অজস্র ধারায় তুমি গান বর্ষিত করছিলে, গান বর্ষণ করছো বা সুরকে বর্ষণ করছো, এবং তুমি কখনো পাখি ছিলে না। তাহলে কি ছিলে এগুলো আমরা নিচের দিকে জানতে পারবো। আচ্ছা এই 4 লাইনে বোঝার কোনো সমস্যা আছে? ওকে, আমি এবার এই পরের 4 লাইনে যাই। 5 লাইনে বলছে যে হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, বলছে উঁচু মানে উঁচু থেকে আরো উঁচুতে
তুমি পৃথিবী থেকে লাফিয়ে লাফিয়ে উঠছো, মানে পাখিটা, এই পাখিগুলো স্কাইলার্ক পাখি যদি তোমরা কখনো গুগলে সার্চ দাও, আমরা যদি সার্চ দেই তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখা যাচ্ছে স্ক্রিন? দেখো ছোট্ট একটা পাখি, স্কাইলার্ক পাখিটা খুবই ছোট একটা পাখি। এই যে এই রকমের পাখি, মানে আমাদের আমাদের এদিকে অনেকটা বাবুই পাখির মতো। এই যে স্কাইলার্ক, এটা স্যার কি? দেখা যায় না তো স্যার, দেখা আচ্ছা, যায় না। ও আচ্ছা, আমি এই ট্যাবটা ইয়ে করে রেখেছি। আচ্ছা, আমি তোমাকে একটু দেখাই, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা ওই আমাদের এইদিকে যে আমরা বাবুই পাখি চড়ুই পাখি বলি সেইটাই, কিন্তু এটাকে ওরা স্কাইলার্ক বলছে। বা এটা হয়তো আরেকটা অন্য জাত, বাবুই পাখির মতোই দেখতে, হয়তো বা অন্য কোনো একটা জাত। তো এইটা হচ্ছে তোমার স্কাইলার্ক পাখি। তো এই পাখিটা কি হয়, যে এই যে এখানে যে উড়ন্ত একটা পাখিটা দেখছো, এটা সে অনেক ওপরে, ওপরের দিকে যায় বা উপরের দিকে উঠতে উঠতে উড়ে বেড়ায়, এরকম একটা পাখিটাকে বলছে স্কাইলার্ক। ওকে দেখো, তো বলছে এই পাখিটার কথা বলছে, যে এই পাখিটা পৃথিবী থেকে লাফিয়ে লাফিয়ে, লাফিয়ে বলতে উড়ে উড়ে আর কি, লাফিয়ে লাফিয়ে বা উড়ে উড়ে উঁচু থেকে আরো উঁচুতে উঠে যাচ্ছে। কেমন ভাবে? লাইক এ ক্লাউড অফ ফায়ার, ঠিক আগুনের মেঘের মতো। আগুনের মেঘটা কি? একটা জায়গায় যখন বড় বোমা ফুটে, বোমা ফাটে যখন তোমরা দেখেছো, বিশেষ করে তোমরা যখন ওই যে হিরোশিমা এবং নাগাসাকির যে পারমাণবিক বোমার কথা যে চিন্তা করো, ওইটা যখন মাটিতে পড়ে ফেটে যায় তখন কিন্তু এক ধরনের ক্লাউড তৈরি হয়। এবং এই ক্লাউডটা নিশ্চয়ই কিন্তু মেঘের ক্লাউড না, এটা হচ্ছে ফায়ারের ক্লাউড। তো এই ক্লাউডটা যেরকম উপরের দিকে উঠে নিচের দিকে না নেমে, মানে আগুনের ধর্মই তো উপরের দিকে ওঠা। সো এখানেও এই পাখিটা কি করছে, সে এরকম আগুনের কুণ্ডলীর মতো, আগুনের যে থেকে যে ধোঁয়া হয় সে ধোঁয়ার কুণ্ডলীর মতো, মানে মেঘের মতো, এক কথা এটা উপরের দিকে উঠে যাচ্ছে, মনে হচ্ছে যেন আগুনের মেঘ, আগুনের ধোঁয়ার মতো এটা উপরের দিকে উঠে যাচ্ছে। দ্য ব্লু ডিপ দ্য উইংগেস্ট দ্য অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট শোয়ার অ্যান্ড শোয়ারিং এভার সিঙ্গেস্ট। বলছে যে তুমি উপরের যে আকাশের যে নীল, সেই নীলের মধ্যে তুমি যাচ্ছ পাখা ঝাপটিয়ে ঝাপটিয়ে, পাখার মাধ্যমে, পাখনা যেটা পাখির যে পাখনা, সে পাখনার মাধ্যমে। অ্যান্ড সিঙ্গিং, এবং গান গাচ্ছে, অর্থাৎ সে পাখা ঝাপটাচ্ছে এবং একই সঙ্গে সে গানও গাচ্ছে, এবং গান গাইতে গাইতে সে উপরের দিকে উঠে যাচ্ছে। এবং স্টিল ডোস্ট শোয়ার, এবং তখনও তুমি তোমার যে পূর্ণ গলায় যে চিৎকার করা সেটা তুমি করছো। অ্যান্ড শোয়ারিং এভার সিঙ্গেস্ট, এবং এই শোয়ার বলতে একই সঙ্গে চিৎকার করে গান গাইতে গাইতে ওপরের দিকে উঠে যাওয়া, বা চিৎকার করতে করতে ওঠা, ওপরে ওঠা। তো বলছে যে তুমি গান গাইতে গাইতে এখনো গাচ্ছ এবং গান গাইতে গাইতে উপরের দিকে উঠতে যাচ্ছই। আচ্ছা, আমি এই পাঁচটা লাইনকে আরেকবার বলি। যে পাখির কথা বলছে যে তুমি পাখি ছিলে না, তুমি একজন স্পিরিট, এবং তুমি আকাশের কোনো এক জায়গা থেকে গান বর্ষণ করো অজস্র ধারায়, এবং তুমি গান গাইতে গাইতে মাটি থেকে ওপরের দিকে উঠে উড়ে চলে যাও, এবং উঁচু থেকে আরও উঁচুতে উঠছো, ঠিক যেমনভাবে আগুনের যে ধোঁয়া কুণ্ডলী, মেঘের মতো কুণ্ডলী পাকিয়ে যেটা উপরের দিকে উঠে যায়, সেরকমভাবে যেন তুমি উপরে উঠে যাচ্ছ। এবং তুমি আকাশের নীলের মধ্যে, ব্লু ডিপ বলতে আকাশের যে নীল, সেই নীলের কথা বলছে, যে তুমি সেই আকাশের নীলের মধ্যে তোমার পাখা, সেই পাখাটা ঝাপটিয়ে ঝাপটিয়ে উপরে উঠছে, এবং একই সঙ্গে তুমি গানও গাচ্ছ, স্টিল ডোস্ট শোয়ার, এবং তুমি এখনও উপরে উঠছো গাইতে গাইতে, এবং এইটা তোমার থামছে না, এটা যেন তুমি গাইতে গাইতে উপরে উঠতেই আসো। শোয়ারিং এভার সিঙ্গেস্ট, মানে উঠতেই আসো উঠতেই আসো, এরকম। আচ্ছা, এই 10টা লাইনে কারো যদি সমস্যা থাকে বলতে পারো। এগুলোকে খুবই সিম্পল ওয়েতে চিন্তা করবে, কখনো কঠিন ভাবে না। এটা একটা পাখির কথা বলছে কবি, পাখিটা। জি বলো। মানে ধরো এখানে তো শুধু পাখির এক্সট্রাঅর্ডিনারি করা হচ্ছে, আর পাখির মানে সমস্যা করা হচ্ছে, তাই না? আমি বুঝি নাই, বুঝি নাই। হ্যাঁ স্যার, বললাম এখানে শুধু পাখির প্রশংসা করা হয়েছে, পাখির যে এক্সট্রাঅর্ডিনারি এগুলোই বলা হয়েছে, তাই না? কোনো নেগেটিভ বলা হয় নাই। না, নেগেটিভ কিছুই বলা হয়নি।
আচ্ছা, তো এই পাখিটার এখানে সহজভাবে চিন্তা করবা সবসময়ের জন্য যে এগুলো একেবারে কোনো কঠিন কোনো কবিতা না, বা এই কবিতাগুলো যে রূপক কবিতা অ্যালিগরি তাও না, কিন্তু এগুলো সিম্পল। এটাতে যা এখানে বলা হচ্ছে সেটাই এর হচ্ছে মিনিং, এখানকার হিডেন কোনো মিনিংও নাই, এরকম কিছুই নাই। আমরা যখন কোশ্চেন করতে যাব তখন আমরা এটা মানে পাবো যে এখানকার হিডেন মিনিং আছে কি না। হিডেন মিনিং থাকলে অ্যালিগরিক্যাল রাইটিং বা রূপক বা হিডেন মিনিং নামে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। সো এইটাতে ওই ধরনের কোনো ওরকম কোনো হিডেন মিনিং নাই। এখানে আমরা যে পাখি সম্পর্কে জানছি, এই পাখি সম্পর্কেই কবি কবিতাটা লিখছেন। তিনি বলছেন যে আহ, পাখিকে স্পিরিট হিসেবে তিনি চিন্তা করছেন এবং বলছে যে তুমি পাখি ছিলে না, তুমি আকাশের কোনো একটা জায়গায় তুমি পূর্ণ গলায় ছেড়ে দিয়ে একেবারে তুমি তোমার গানটাকে বর্ষণ করছো বা গান গাচ্ছ, এবং তুমি গান গাইতে গাইতে উপর থেকে উপরের দিকেই উঠে যাচ্ছ, ঠিক যেমনভাবে আগুনের তৈরি যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটা যেরকম উপরের দিকে উঠে যায় সেরকমভাবে তুমি উঠে যাচ্ছ। তুমি একেবারে আকাশের নীল থেকে গভীর নীলে তুমি তোমার পাখা ঝাপটিয়ে ঝাপটিয়ে গান গাইতে গাইতে তুমি উপরের দিকে উঠে চলে যাচ্ছই। ওকে, এরপরে থার্ড স্ট্যান্ডায় বলছে, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান। সানকেন সান বলতে ডুবন্ত যে সূর্য, পশ্চিম আকাশে যে সূর্যটা ডুবে যাচ্ছে সানসেটের সময় সেটার কথা বলছে। যে ডুবন্ত সূর্যের যে গোল্ডেন লাইটনিং, গোল্ডেন যে লাইটটা, সেইটাতে ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, যার ওপরে মেঘগুলো খুবই চকচকে দেখাচ্ছে বা ব্রাইটনিং করছে, জলজল করছে। দাও ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, তুমি সেখানে ভেসে বেড়াচ্ছ এবং রান করছো, মানে তুমি উঠে যাচ্ছ বা সে ওখান থেকে উড়ে অন্যদিকে যাচ্ছে, এরকমটা বলছে। লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, বলছে একটা আনবডিড জয় এর মতো, অর্থাৎ আনন্দ, আনন্দ যে জিনিস আমরা আনন্দকে দেখতে পাই না, আনন্দ একটা আমাদের আবেগের নাম, তার মানে আনন্দের কোনো বডি নাই, আনবডিড। সো এখানে বলছে যে তুমি এইভাবে যে উড়ে যাচ্ছ ভেসে বেড়াচ্ছ, এটা একটা আনন্দের মানে আনবডিড একটা আনন্দের মতো, এবং যার রেসটা, যার এই চলাটা কেবল শুরু হলো। অর্থাৎ পাখিটার কথা বলছে যে পাখিটা যেন উঠতে উঠতে আরো অনেক দূরে যাবে, সে তো কেবল মনে হয় যেন তার গানটা শুরু করলো এবং সে কেবল ওড়া শুরু করলো। তো এখানে বলছে যে কবি যে সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবন্ত অবস্থায় সেই সময়টাতে পশ্চিম আকাশের যে গোল্ডেন লাইটনিং এবং এর ওপরে যে ক্লাউডগুলো রয়েছে সেগুলো অনেক জলজল করছে, চকচক করছে, এবং বলছে তুমি, অর্থাৎ এই পাখির কথা বলছে যে তুমি সেইখানে ভেসে ভেসে মানে উড়ছো এবং সেখান দিয়ে যাচ্ছ ঠিক আনন্দ মানে আনবডিড জয়ের মতো করে, যার মানে যে আনন্দটা কেবল শুরু হয়েছে, আনন্দর যে বিষয়টা, তুমি যে আনন্দ করছো বা তোমার তোমার ভেতরে যে আনন্দটা এখন রয়েছে এবং তুমি যে আনন্দের গানটা গাচ্ছ এটা কেবল শুরু হয়েছে, এবং এই কেবল শুরু হয়েছে এই আনন্দটা নিয়ে তুমি উড়ে যাচ্ছ। দ্য পেল পার্পল ইভেন melts around the flight like a star of heaven in the broad daylight. Thou art unseen, but yet I hear thy shrill delight. বলছে আকাশের যে বিভিন্ন কালার, সেই কালারের কথা বলছে, যে আকাশের আম, এই যে আমরা এখানে উপরে যেটা দেখলাম যে মেঘগুলো চকচক করছে, তারপরে গোল্ডেন লাইটনিং রয়েছে, এরপরে ওইখানে আরও বেশ কিছু কালার রয়েছে, যেমন কালার রয়েছে হচ্ছে পেল বিবর্ণ কালার রয়েছে, পার্পল বেগুনি কালার রয়েছে, মেল্ট অ্যারাউন্ড দাই ফ্লাইট, এবং তুমি যে দিক দিয়ে উড়ে যাচ্ছ তোমার চারিপাশে যেন এগুলো বিগলিত অবস্থায় রয়েছে, মানে এগুলো সব কি বলে গ্রেডিয়েন্ট অবস্থায় রয়েছে, এবং লাইক এ স্টার অফ হেভেন, আকাশের স্টারের মতো, আকাশে যেন তুমি একটা নক্ষত্র, তো বলছে আকাশে স্টারের মতো ইন দ্য ব্রড ডে লাইট, অর্থাৎ ব্রড ডে লাইট বলতে খুবই চকচকে দিনের যে বা সানি একটা ডে, সেই দিনের কথা বলা হচ্ছে ব্রড ডে লাইট। বলতে একটা ব্রড ডে লাইটের মধ্যেও তুমি একটা স্টারের মতো যেন তুমি উড়ে যাচ্ছ বা জল করছো। এবার বলছে দাও আর্ট আনসিন, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না, দিনের বেলায় যেমন চাঁদ দেখা যায় না বা তারাগুলোকে দেখা যায় না, মানে সানি ডে হলে আর কি,
সানি ডেতে যেরকম কোনো চাঁদ বা তারা দিনের বেলা দেখা যায় না, তো বলছে তুমি সেরকমই আনসিন অবস্থায় রয়েছে, তোমাকে আমি দেখতে পাচ্ছি না। বাট ইয়েট, কিন্তু তারপরেও আই হিয়ার দ্য শ্রিল ডিলাইট, কিন্তু তারপরেও আমি তোমার যে তীব্র আনন্দ, তোমার যে শ্রিল ডিলাইট যেটা, সেটা আমি শুনতে পাচ্ছি। তোমার যে আনন্দের যে সঙ্গীত, সেটা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন একটু মিলিয়ে দেখো যে নাইটিঙ্গেল পাখি কবিতার ভেতরেও কিন্তু জন কিটস সে পাখিটাকে দেখতে পাচ্ছিল না। একটা সময় সে পাখিটার কাছে যাচ্ছে, কিন্তু তারপরে অন্ধকারের কারণে পাখিটাকে দেখতে পাচ্ছে না। এখানে কবি কি হচ্ছে, এখানে বলছে কবি যে তুমি তোমার চারিপাশে, তুমি যেদিক দিয়ে যাচ্ছ আকাশের, সেই চারিপাশে গোল্ডেন লাইটিং রয়েছে, তারপর পেল পার্পেল এই কালারগুলো রয়েছে, এবং এগুলো সবগুলো যেন মিশে রয়েছে আকাশের সাথে, এবং তোমার চারিপাশে তুমি যেই দূরে যাচ্ছ তার আশেপাশে এগুলো রয়েছে। সো আকাশে স্টারগুলোকে যেরকম দিনের বেলায় দেখা যায় না, ঠিক তেমনই তুমিও আনসিন অবস্থায় রয়েছো, এবং আমিও তোমাকে দেখতে পাচ্ছি না। বাট আমি যেটা বুঝতে পারছি যে তুমি প্রচণ্ড আনন্দ নিয়ে গান গাচ্ছ, এবং সেটা আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই 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 এইটুকুর ভেতরে কোনো কোশ্চেন আছে কিনা, থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডার ভেতরে? ওকে, আমি এবার তাহলে পাখিটাকে দিনে দেখা যায় না, মানে এটা বুঝলাম না বিষয়টা। আচ্ছা, দিনে দেখা বলতে আহ, কবি পাখিটাকে দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ প্রচণ্ড মানে সানি ডে, সূর্য বা আকাশে মানে মেঘ বা এরকম কিছু নেই, একেবারে সানি একটা ডে। সো একটা সানি ডেতে কি হয় যে আমরা দিনের বেলায়, দুপুর বেলায় যখন আকাশে প্রচণ্ড রোদ, এই সময় কি আমরা আকাশের কোনো তারা বা চাঁদ দেখতে পাই? দেখতে পাই না। আমরা জাস্ট শুধু ফিল করি যে হ্যাঁ, এই যে জিনিসগুলো ওই জায়গায় আছে। আকাশে তারা কিন্তু তখনও থাকে, আমরা দিনের আলোর জন্য দেখতে পাই না। তো কবি এখানে এটাই বলছে যে তুমিও আকাশে ওই তারাদের মতোই আছো, তোমার গানটা জাস্ট আমি শুনতে পাচ্ছি, বাট তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি আনসিন অবস্থায় রয়েছো। এটা বলছে আর কি কবি। বুঝতে পেরেছো এবার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা চলে যাই ফিফথ যে স্ট্যান্জা সেখানে। কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্য সিলভার স্ফেয়ার। সিলভার স্ফেয়ার বলতে হচ্ছে আহ, কি বলে এটাকে, নক্ষত্র বা তারা বা সূর্য, এটাকে বলে সিলভার স্ফেয়ার। আর এটাতে যদি বলতো গোল্ডেন স্ফেয়ার, তখন তো সেটা হয়ে যেত হচ্ছে তোমার চাঁদ। কারণ চাঁদ যখন রাত্রেবেলা আমরা আলোকিত অবস্থায় দেখতে পাই, তখন সেটা হচ্ছে তোমার গোল্ডেন স্ফেয়ার। আর এখানে সিলভার স্ফেয়ার বলতে তোমার স্টার। তাহলে দেখো বলছে যে কিন অ্যাজ আর দ্য অ্যারোস। অ্যারোস বলতে এখানে তোমার ওই আকাশের, আকাশের বলছে তীরের যে ধনুক, সেটা কিন্তু না, তীর ধনুক না। এখানে অ্যারো বলতে হচ্ছে সূর্যের যে রশ্মি, সেগুলোর কথা বলা হচ্ছে যে কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্য সিলভার স্পিয়ার, অর্থাৎ সূর্যের যে রশ্মিগুলি সেগুলি খুবই তীক্ষ্ণ। হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোস ইন ইন দ্য হোয়াইট ডাউন ক্লিয়ার। বলছে যার ইন্টেন্স ল্যাম্প, যার তীক্ষ্ণ বা খুবই তীব্র আলো ন্যারো করে দিচ্ছে, ইন দ্য হোয়াইট ডাউন ক্লিয়ার, বলছে পরিষ্কার যে সকাল, সেই সকাল বা সূর্য যে উঠবে এরকম একটা অবস্থায়। তো বলছে এরকম ডন, ডন বলতে মূলত ভোরবেলা, প্রত্যুষ বোঝায়। তো বলছে এরকম একটা প্রত্যুষে বা সাদা শুভ্র একটা প্রত্যুষ, যেই সময়টাতে আকাশ একেবারে ক্লিয়ার এবং যেই সময়টাতে রোদ উঠতেছে, এরকম একটা অবস্থায় বা এরকম একটা সময়ে পর্যন্ত কবি কি বলছে, আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইট ইজ দেয়ার। আমরা সূর্যকে ওই সময় বুঝতে পারি না যে এটা আসলে কোথায় রয়েছে, আমরা হার্ডলি সি, আমরা প্রায় দেখিই না, কিন্তু আমরা ফিল করি যে হ্যাঁ, ওখানে সূর্যটা আছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করি। ভোরবেলায় অর্থাৎ ডন যে সময়টা হয়, প্রত্যুষ যে সময়টা হয়, কেবল সূর্য উঠছে। সূর্য দেখার আগে কিন্তু আমরা দেখতে পাই যে পূর্ব দিগন্তে আহ, সূর্যটাকে দেখা যাচ্ছে না, বা সূর্যের রশ্মিগুলো, আলোগুলো কিন্তু দেখা যায়। এটা তোমরা যারা সকালে ঘুম থেকে উঠেছো বা কখনো উঠে দেখেছো, তারা ফিল করবা
যে পূর্ব আকাশে সকালবেলা খুব মানে এই যে আর হচ্ছে 1-2 মাস পরেই দেখা যাবে যে সকালবেলা যখন শীতের আমেজ শুরু হবে সেই সময় দেখতে পাবা যে পূর্ব আকাশে সূর্যটাকে দেখা যাচ্ছে না কিন্তু তখনও, কিন্তু সূর্যের আলোগুলো সানবিম যেটা, সানবিমগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পূর্ব দিকে। এখানে সেটার কথা বলছে যে আমরা কি করি, আমরা সূর্যকে দেখি না কিন্তু সূর্যের আলো বা ওখানে সূর্যের আলো যে ওদিক দিয়ে ছড়িয়ে পড়েছে এটা দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওখানে সূর্যটা আছে। ঠিক এখানে কবি এই সূর্যের সাথে পাখিকে এখানে তুলনা করে বলছেন যে পাখিটাকেও কিন্তু আমরা দেখছি না, বাট মানে কবি এখানে দেখছে না পাখিটাকে, কিন্তু পাখির যে গান সেই গানটা শুনে তিনি ফিল করছেন হ্যাঁ যে পাখিটা আকাশের ওই জায়গাটায় রয়েছে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে বলো? আচ্ছা, আমি এটা আরেকবার বলি। সেটা হচ্ছে পূর্ব আকাশে ভোরবেলা ঠিক সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, এরকম অবস্থা আমরা যদি পূর্ব আকাশের দিকে তাকাই তখন দেখি যে সূর্য ওঠেনি, বাট সূর্যের যে সানবিমগুলো এগুলো সব মেঘের আড়াল দিয়ে বা বিভিন্ন দিক দিয়ে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, বা ওই সময় আমরা সূর্যটা দেখতে পাচ্ছি না বাট এর আলোগুলো দেখতে পাই বা রোদগুলো দেখতে পাই। সো এটার কথাই কবি বলছে যে আমরা ঠিক যেমনভাবে ভোরবেলায় সূর্যটাকে দেখতে পাই না বাট তার সানবিম বা আলোটাকে দেখতে পাই, তার তীক্ষ্ণ আলোক রশ্মিগুলো দেখতে পাই, ঠিক তেমনি কবি এখানে ওই পাখির কথা বলছে যে আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিক আছে দিনের বেলায়, তুমি কোথায় উঠছো আকাশে, শুধু যেটা আমি ফিল করতে পারছি যে হ্যাঁ তুমি আকাশের কোনো একটা জায়গায় রয়েছো এবং তোমার গানটা আমার কানে ভেসে আসছে। সো আলোটা যেভাবে আমাদের চোখে ধরা দেয় সকালবেলার আলো সূর্যকে না দেখলেও, কবি এখানে বলছেন যে পাখি আমি তোমাকে দেখছি না বাট তোমার সুরটা আমি শুনতে পাচ্ছি। এরপরে দেখো এই স্ট্যান্ডাটাই শেষ পড়াবো আজকে, ছোট ক্লাস নেবো আর কি। বলছে অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড অ্যাজ হোয়েন নাইট ইজ বেয়ার ফ্রম ওয়ান লোনলি ক্লাউড দ্য মুন রেইনস আউট হার বিমস অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড। এবার বলছে কবি যে আমি মানে এখানে নিচের দিক থেকে ওপরের দিকে উঠি। কবি বলছে যে রাত্রিবেলা যখন নাইট ইজ বেয়ার অর্থাৎ রাত যখন খালি, খালি বলতে এখানে তোমার রাতের আকাশে কোনো মেঘ নাই, এরকম একটা এমটি আকাশ, খালি নীল আকাশ, সেই সময়টাতে ছোট্ট একখণ্ড মেঘের আড়াল থেকে যদি সূর্য যদি চাঁদ তার হচ্ছে বিম যেটা কিরণ আর কি, মুন বিম যেটা, সেই কিরণটা যদি দেয় তাহলে যেটা হয় যে চাঁদটাকে দেখা যায় না বাট তামান আকাশ পুরো হেভেনটা পুরো, এই হেভেন বলতে এখানে স্বর্গ কিন্তু না, এখানে হচ্ছে আকাশ। লিটারেচারে যত জায়গায় হেভেন পাবা সবই কিন্তু এই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই আকাশ বোঝায়। সো হেভেন কি হয়, হেভেনটা ওভারফ্লো হয়ে যায়, ওই হেভেনটা যেন মানে আকাশে আলোর যে বন্যা সেই বন্যাটা বয়ে যায় চাঁদের আলোর। তো বলছে ঠিক তেমনি চাঁদকে না দেখা গেলেও চাঁদের আলোতে যেমন ক্লিয়ার আকাশ, রাতের ক্লিয়ার আকাশ ওভারফ্লো হয়, ঠিক তেমনি সমস্ত পৃথিবী এবং এয়ার এবং বাতাস বা আকাশ তোমার ভয়েসে যেন ওরকম ওভারফ্লো হয়ে গেছে। অর্থাৎ এই যে পাখিটা, সেই পাখিটা গান গাচ্ছে এবং এই গান তার গানের শব্দে পুরো আকাশ বাতাস যেন ওভারফ্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার বলো এটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা এই যে 30টা লাইন আমরা পড়লাম এই 30টা লাইন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার পুরোটা ফার্স্ট থেকে আবার একটু যদি বলতেন তাহলে আরো ইজি আচ্ছা হয়ে যেত। আচ্ছা, দেখো এখানে কবি একটা পাখির গান শুনছেন এবং সেই পাখিটা হচ্ছে স্কাইলার্ক পাখি, এবং সেই পাখিটাকে উদ্দেশ্য করে কবি বলছেন যে তুমি এত সুন্দর গান গাও, তুমি কোনো পাখি হতে পারো না, তুমি হচ্ছে কি একটা স্পিরিট, এবং স্পিরিটটা কি ব্লিড স্পিরিট মানে খুবই আনন্দিত একটা স্পিরিট। সো তোমাকে অভিবাদন, হেল দি মানে তোমাকে অভিবাদন, তোমাকে ওয়েলকাম। বলছে তুমি কখনোই পাখি ছিলে না, তুমি আকাশের কোনো এক জায়গা থেকে, তোমাকে যদিও দেখা যাচ্ছে না, তুমি কি করছো অজস্র ধারায় তোমার যে সুরধারা সেই সুরধারা তুমি বর্ষণ করছো।
তুমি আকাশের উচ্চ মানে একটা জায়গায় সে উড়ে গেছে আর কি বলছে, একটা উচ্চতা থেকে আরেক উচ্চতায় তুমি উড়ে যাচ্ছ। ঠিক যেমনভাবে উড়ে যায় ওই আগুনের থেকে তৈরি ক্লাউড, আগুনের থেকে যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটা যেরকমভাবে উপরের দিকে উঠে যায়, তুমি সেরকম উঁচু থেকে আরও উঁচুতে উঠে যাচ্ছ। এবং তুমি ব্লু, যেটা আকাশের যে ব্লু, সেই ব্লু এর ভেতরে, ডিপ ব্লু এর ভেতরে চলে যাচ্ছ, তোমার পাখা ঝাপটাতে ঝাপটাতে এবং গান গাইতে গাইতে তুমি উঠে যাচ্ছ। এরপরে বলছে যে সন্ধ্যাবেলার যে গোল্ডেন লাইটনিং, মানে ডুবন্ত সূর্যের যে গোল্ডেন লাইটনিং, এবং তার পাশে যে একখণ্ড মেঘ, সেই মেঘটা যেরকম চকচক করে, ঠিক সেই জায়গাটাতেই, মানে পশ্চিম আকাশের সেই জায়গাটাতেই তুমি ভেসে বেড়াচ্ছ বা তুমি উড়ে যাচ্ছ সেই জায়গা দিয়ে। এবং তোমাকে মনে হচ্ছে যে তুমি একটা আনবডিড জয়, অর্থাৎ তুমি পুরোটাই খুব আনন্দের সহিত উড়ে উড়ে বেড়াচ্ছ, এবং তোমার রেস, তোমার যে জার্নি, এটা কেবল শুরু হয়েছে, মানে পূর্ণ এনার্জি নিয়ে এসে যাচ্ছে। এরপরে বলছে যে তোমার যে আশেপাশে আকাশের যে অন্যান্য রঙগুলি রয়েছে, যেমন এখানে পেল পার্পেল রয়েছে, এবং এই যে কালারগুলি বা আকাশের যে বিভিন্ন লাল নীল যে বিভিন্ন কালারগুলি থাকে, মানে এক কথায় সন্ধ্যাবেলার যে আকাশের যে কালার সূর্যের আশেপাশে, সেই কালারগুলিকে বলছে যে তার আশেপাশে তুমি যেদিকে উড়ে যাচ্ছ তার আশেপাশে এরকম কালারগুলি মেল্ট হয়ে আছে, মানে গ্রেডিয়েন্ট বা বিগলিত অবস্থায় রয়েছে। এবং লাইকে যেন দিনের বেলা যেরকম আমরা আকাশে স্টারগুলিকে দেখতে পাই না, আবার চাঁদকে দেখতে পাই না, ঠিক তেমনি তুমিও আনসিন অবস্থায় রয়েছো, বাট আমি শুনতে পাচ্ছি শুধুমাত্র তোমার গান। তো তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার গানটা, তোমার তীক্ষ্ণ তীব্র যে আনন্দের যে গানটা, সেই গানটা আমি শুধু শুনতে পাচ্ছি। দিনের বেলা আমি কি নক্ষত্রগুলো যেরকম দেখতে পাই না, তোমাকেও ঠিক তেমনি দেখতে পাচ্ছি না। এরপরে আবার বলছে যে তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু ফিল করতে পাচ্ছি। কিভাবে? প্রত্যুষে সকালবেলা ভোরবেলায় যখন সূর্য ওঠে, সূর্য ওঠার আগেই কিন্তু সূর্য ডুবন্ত অবস্থায় সূর্যের আলোক রশ্মিগুলো চারিদিকে যেরকমভাবে ছড়িয়ে যায়, ঠিক সেরকমই আমি তোমাকে দেখতে পাচ্ছি না, বাট তোমার ওই গানটাকে আমি ফিল করতে পারছি এবং শুনতে পাচ্ছি, এবং তোমার যে অবস্থান, সেই অবস্থানটা আমি বুঝতে পারছি যে তুমি অমুক জায়গায় আছো। সূর্যকে যেরকম আমরা দেখতে পাই না কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ সূর্য অমুক জায়গায় আছে, ঠিক সেরকম। এরপরে বলছে যে আকাশে ক্লিয়ার পরিষ্কার আকাশে, মেঘমুক্ত আকাশে যখন রাত্রিবেলায় চাঁদ কোনো একটা, হয়তো হালকা একটা একখণ্ড মেঘ, সেই মেঘের আড়াল থেকে যদি কখনো আলো দেয়, সেটাতে আমরা চাঁদটাকে দেখতে পাই না, কিন্তু তার চাঁদের আলোতে পুরো আকাশটা ওভারফ্লো হয়ে যায়। ঠিক তেমনি তুমিও এই আকাশ বাতাস বা পৃথিবী সব কিছুকে তোমার যে লাউড ভয়েস, সেই ভয়েসটা দিয়ে একেবারে পরিপূর্ণ করে ফেলেছো। চাঁদ যেরকম পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলে, তুমি তোমার এই লাউড ভয়েস দিয়ে তুমি তোমার সারা পৃথিবীকে তোমার গানের সুরের মূর্ছনায় তুমি ভরিয়ে দিয়েছো। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর আজকে এই 30 লাইনটাই, 30 লাইন পুরো, টোটাল কত লাইন? অনেক বড় কবিতা এটা। আচ্ছা, কে আসলো এখন? আচ্ছা, 100 লাইন, আমরা 30 লাইন পড়েছি না? 100 লাইন আরো আছে মনে হয়, হ্যাঁ 105 লাইন। 105 লাইনের কবিতা আমরা পড়লাম 30 লাইন। সামনের দিনে গিয়ে আমরা অনেকটা পড়ে ফেলবো এবং শেষ দিনে শেষ করে ফেলবো। আজকে আসলে এনার্জিটাই শেষ, শুরুর দিকে যে একটা ইয়ে পাওয়া যায়। আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাস এখানেই শেষ করবো আজকে। স্যার এভাবে যে আমরা পড়তেছি আর ভুলে যাচ্ছি, তার থেকে যদি প্রতিদিন আমরা যা পড়ানোটা যদি আমাদের নোট করতে বলেন তাহলে হয়তো কিছু মনে থাকতো। আচ্ছা, নোট করতে বললে আর নোট করবে না এটাই স্বাভাবিক। এটা এই ধরো তুমি বলছো, বাট তুমি একদিন দুই দিন করবা, তারপরে আর করবে না, বা ওইগুলো করেও কোনো লাভ হয় না। যেটা এখন যে তুমি পড়ছো আর ভুলে যাচ্ছ, পড়ছো আর ভুলে যাচ্ছ, এটা এইভাবেই পড়বে আর ভুলবে, পড়বে আর ভুলবে। বাট যখন তুমি কোশ্চেন পড়তে যাবে,
তখন তোমার এটা তোমার পড়া হয়ে যাবে আর একবার। আর আরেকটা বিষয়, যখন কোশ্চেন পড়তে যাবে তখন আমি আমি তো সবসময়ের জন্য হ্যান্ড নোট করার জন্য এনকারেজ করি। তবে তোমাদেরকে আমি কিছু নোট দেব, তোমাদেরকে আমি যখন যে বিষয়ের নোটগুলো পড়াবো। আর আরেকটা বিষয়, যেহেতু পরীক্ষা এখনও তোমাদের সেকেন্ড ইয়ার যারা আছে এদের শুরুই হয়নি, তো ধরে নেওয়া যায় তোমাদের অনেক দেরিতে পরীক্ষা হবে, বা মিনিমাম তো 10 মাস বা 1 বছর তো লাগবেই। তো সেক্ষেত্রে এত আগে কোশ্চেন পড়া যাবে না। আর এদের পরীক্ষা না হওয়া পর্যন্ত কোশ্চেন পড়া যাবে না। বলা যায় না যে কোন তুমি আজকে যেটা পড়লা মুখস্থ করলা ওদের পরীক্ষায় চলে আসলো, তখন এটা তোমাদের জন্য লস। তো পরীক্ষা হয়ে গেলে আমরা সাজেশন করব, সাজেশন অনুযায়ী আমরা পরীক্ষা পড়বো, প্রশ্ন পড়বো। যেমন এই দেখো, আমি আমাদের যে ওয়েবসাইট cloudschoolpro.com, এখানে দেখো সেকেন্ড ইয়ারের এই যে তোমাদের যে ড্রামা রয়েছে সেই ড্রামারই এই যে এবারের সাজেশনটা দিয়েছি। এই যে এটা, এই যে ইডিপাস রেস্ক, তারপরে আর্মস এন্ড দ্য ম্যান, অ্যাজ ইউ লাইক ইট, রাইডার্স টু দ্য সি, লায়ন অ্যান্ড জিএল, এগুলো এই কবিতা মানে তোমার এই সেকেন্ড ইয়ারেরই এইটা সাজেশন এবারে। তো এবারে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে এখান থেকে কিছু কোশ্চেন বাদ যাবে, কিছু কোশ্চেন অ্যাড করব, এভাবে তোমাদের সাজেশন দেবো, তখন তোমরা এখান থেকে সাজেশন অনুযায়ী পড়বে। স্যার এখানে তো স্যার হিউজ কোশ্চেন স্যার, আরো শর্ট করা যায় না? না, শর্ট করা যাবে না। এখান থেকে তোমার 5টা লিখতে হবে, 8টা কোশ্চেন আসবে। তাহলে এবার বুঝো, তুমি 8টা পড়ছো আর টোটাল 5টা। এখানে আরেকটা জিনিস আছে, এগুলো এগুলো ইজি অনেক, হ্যাঁ। এই যে কোশ্চেনটা অনেক ইজি, এগুলো অনেক ইজি। আরেকটা জিনিস দেখো, ক্যারেক্টার আছে, এই যে ক্যারেক্টার একটা, ক্যারেক্টারগুলি পড়া খুবই সহজ। এতো তোমরা ড্রামা পড়ো নাই তাই মনে হচ্ছে অনেক, কিন্তু এটা খুবই ইজি। এই দেখো আরেকটা ক্যারেক্টার, 2টা ক্যারেক্টার খুবই ইজি হবে। তারপরে এই যে আরেকটা, 3টা ক্যারেক্টার, এই 3টা প্রশ্নই খুবই ইজি। আর এই যে রোল অফ কোরাস, এগুলো খুবই ইজি জিনিস। আমি এগুলো যখন পড়াবো তোমরা স্যার আপনি তো বলেন ইজি, কিন্তু পড়ি আর ভুলি। ওই পড়তে পড়তে ভুলতে ভুলতে একটা সময় দেখবা থেকে গেছে। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, অনেককেই দেই। সেটা হচ্ছে, তুমি যদি একটা কলসে পানি ভরো, এবার ওই কলসটা যদি উপর করে পানিগুলো আবার সব ফেলে দাও, উপর করে আবার ওই কলসটা জায়গা মতো রাখবে, দেখবে তলায় কিছুটা পানি জড়ো হয়েছে। সো এরকমটাই আমি বলি, যে তোমার ভেতরে ইনপুট হবে, আবার এটা আউটপুট হয়ে বের হয়ে যাবে, বাট ওই আসা যাওয়া করতে করতে একটা সময় কিছুটা জড়ো হবে। এই এই জড়ো হওয়াটাই হচ্ছে মানে দরকার। তোমাদের রোমান্টিক লিটারেচার থেকে আমি সাজেশন দেখাই তোমাকে, এবারে যেটা দিয়েছিলাম আর কি। সরি, রোমান্টিক লিটারেচার না তো, রোমান্টিক পোয়েট্রি। এই যে এবারে যে সাজেশনটা এখানে রয়েছে, দেখো কোশ্চেনগুলো। ব্লেকের কি আছে, ব্লেকের ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, চাইল্ডহুড সম্পর্কে ব্লেক কি বলেছেন। তো এইগুলো দেখো, তোমাদের এই এই কোশ্চেনগুলো পড়তে হবে। আমি একটু জুম করলাম আর কি। ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, তারপরে এখানে আছে ব্লেকের সিম্বলিজম, যেটা তোমরা ওই যে উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো পড়লা সেগুলোর ভেতরে এইটা আছে। জন কিটসের কি আছে দেখো, জন কিটসের, আমরা লন্ডন পড়লাম নাকি, না এটা তো লন্ডন ইয়ের, উইলিয়াম ব্লেক লন্ডন। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের। এই দেখো গ্রেসিয়ান আর্ন, জন কিটসের যে গ্রেসিয়ান আর্ন, সেখান থেকে যে হাউ হ্যাজ কিটস এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ আর্ট ওভার লাইফ, অর্থাৎ লাইফের ওপরে তিনি কিভাবে, রিয়েল লাইফের ওপরে তিনি কিভাবে আর্টকে প্রাধান্য দিলেন, এইটা। তারপরে কিডসের বিউটি এবং সেন্সুয়াসনেস নিয়ে লিখতে হবে। এই যে এই জাতীয় কোশ্চেনগুলো আসে। এবারে স্কাইলার্ক যেটা নিয়ে আমরা পড়ছি, সেটাতে কি এখানে কবি শেলি কিভাবে ইমেজারিগুলো ইউজ করেছেন, কতগুলো ইমেজ ইউজ করেছেন। দেখো অলরেডি আমরা কি সানবিম, তারপরে চাঁদের ছবি, তারপরে সকালের ছবি, তারপরে সূর্যাস্তের ছবি কিন্তু আমাদের মনের মধ্যে চলে আসছে। বা আকাশে হচ্ছে কি বলে, ফায়ার, ক্লাউড অফ ফায়ার, এগুলো কিন্তু এক একটা ছবি। সেই ছবিগুলো যে তিনি এখানে ইউজ করেছেন সেই ছবিগুলো নিয়ে লিখতে হবে। এগুলো খুবই ইজি কোশ্চেনগুলো, আমরা যেভাবে পড়বো পয়েন্ট আউট করে করে, এগুলো খুবই ইজি হবে, তোমাদের টেনশন করার কিছু নেই।
দেখো কিডস অ্যাজ এ রোমান্টিক পোয়েট, তাহলে কিডস অ্যাজ এ রোমান্টিক পোয়েট কীভাবে আমরা পড়বো এই প্রশ্নটা? রোমান্টিক কবিদের কি কি কোয়ালিটি থাকে, আমরা ওটা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো তখন আমরা রোমান্টিক যুগের বৈশিষ্ট্য পড়বো। তো কিডসের কবিতার ভেতরে কোন কোন বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করব এবং সেটার আলোকে আমরা আলোচনা করব, তাহলেই হয়ে যাবে। তো এগুলো অনেক ইজি। হ্যাঁ, শুরুতে এখন প্রথম দিকে মনে হচ্ছে অনেক কঠিন, বাট একটা সময় গিয়ে আর স্যার এই যে আপনি যে হ্যান্ড নোট প্র্যাকটিক্যাল ওয়ান স্যার অনার্স ফার্স্ট ইয়ার থেকে দিয়েছিলেন স্যার, একটা কাইন্ডলি সেকেন্ড ইয়ার থেকে দিবেন। ওই যে হ্যান্ড নোট তৈরি করা আর কিভাবে করতে হয়। জি স্যার, জি স্যার, ফার্স্ট ইয়ার থেকে একটা দিয়েছেন স্যার, ওটা দেখছি স্যার। সেকেন্ড স্যার একটা সেকেন্ড ইয়ারের বই থেকে দিলে ভালো হয়। ও এরকম দিয়েছি, আচ্ছা। স্যার এর আগেরটা তো স্যার গুড মর্নটা দিয়েছেন প্র্যাকটিক্যাল ওয়ান, স্যার হ্যান্ড নোট কিভাবে করবো। তো স্যার গুড মর্ন তো ফার্স্ট ইয়ারে ছিল স্যার, এখন যদি সেকেন্ড ইয়ারে একটা দেন তাহলে আরেকটু ইজি হবে আমাদের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওটা করব অবশ্যই। ওরকম একটা আমরা ক্লাস নিব, সমস্যা কি, তাই না? যে কিভাবে হ্যান্ড নোট তৈরি করছি আমরা লাইভ, ওইটা করা যাবে। তো এরকম ধরনের কোশ্চেন আসে। আর একটা জিনিস, এটা তো তোমাদেরকে এটা দেখালাম, এটাতে তোমরা কয়টা কোশ্চেন পড়লা? 14টা। আমরা যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যাই, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তোমার অনেক কোশ্চেন পড়তে হয়, তবে তারপরে আমি এখানে কম দিয়েছি, এখানে 13টা দিয়েছি অনলি। কিন্তু এইখানে 13টা পড়ার পরেও যে কমন পাবে তার গ্যারান্টি নেই। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার হচ্ছে ইংরেজি সাহিত্যের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টগুলোর ভেতরে, যদি র্যাঙ্কিং করো 1 এবং 2 এর ভেতরেই ওর পজিশন। তোমরা মোটামুটি প্রায় কয়টা, 10টা, এরপরে 7টা, 17টা, এরপরে এই ইয়ারে হচ্ছে তোমার কয়টা, 4টা না 5টা, 17 আর 5 22 আর 4 26, টোটাল 27-28টা তোমাদের মানে ইংলিশ লিটারেচারের পার্ট রয়েছে, মানে এতগুলো পরীক্ষা হবে। তো 27-28টার মধ্যে সবচেয়ে কঠিন যদি বলো তাহলে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তবে এই একটা জিনিস যদি ভালো করে বুঝে পড়তে পারো তাহলে পুরো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন সেকেন্ড ইয়ার একেবারে ইজি হয়ে গেল, মাস্টার্স একেবারে ইজি হয়ে গেল। এই একটা পার্ট এই কাজটা তোমাকে করে দেবে। তো এইগুলো আমরা ঠিকঠাকভাবে পড়ার চেষ্টা করব, তখন যখন এটা আমরা পড়বো তখন আমরা এটা পড়বো। আচ্ছা, অনেক কথা বললাম, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর ভালো থেকো। আর সরি অন টাইমে আসতে পারিনি। অনেকের মনে এরকমটা হতে পারে যে ক্রিকেট খেলা দেখার জন্য এটা করেছে, না, ব্যাপারটা এরকম না। আসলে আজকে অনেক অনেক বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে, মুষলধারে, এবং একই সময়ে বৃষ্টির কারণেই হোক আর যে জন্য হোক কারেন্ট তো গেছেই, মোবাইলেও ভালো নেটওয়ার্ক পাইনি যে মোবাইলে যে স্কোরটা দেখবো খেলার। শেষ 1-1.5 ওভার আগে এসে কারেন্ট চলে আসছে এবং তখন খেলাটা দেখছিলাম। স্যার আজকে অন টাইমে ক্লাস নিলেও হয়তো জয়েন করতে পারতাম না, 9:30টায় বাসায় ফিরছি অফিস থেকে। আচ্ছা ভালোই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যারা মিস করেছে তাদের জন্য তো আমাদের ভিডিও থাকছেই। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।